আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে তলব করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যিনি হচ্ছেন বিএনপির মহাসচিব। তো আমরা যদি এটা মানে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে, আমি একটু আপনাদেরকে আমার দেশ পত্রিকা থেকে একটু দেখাই। না, এটা তো না। আচ্ছা, দেখি আমি একটু আপলোড আপলোড করে আপনাদেরকে দেখাই। তো এটা নিয়ে খুব কড়া আলোচনা সমালোচনা হচ্ছে যে হঠাৎ করে সেনাপ্রধান কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিলেন, যিনি সবেমাত্র আমেরিকা থেকে ফিরছেন। এটা হচ্ছে আমার দেশের রিপোর্ট, সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক। তো এখানে ছোট একটা রিপোর্ট সেখানে লিখেছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা যায় যে গত শনিবার রাত 8টায়, মানে গত শনিবার রাত 8টায়, মানে মানে গত রাতে, আর ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আচ্ছা আচ্ছা, তাহলে সেনাপ্রধানের বাসভবনে, সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান। তার মানে জেনারেল ওয়াকারুজ্জামান মির্জা ফখরুলকে দাওয়াত দিয়েছেন। এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। এটুকু খবর। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি আলোচনা হয়েছে, এটা আমরা হয়তো অনুমান করার চেষ্টা করবো। বা তার আগে এটা তো মানে বলাই যায় যে নির্বাচনের আগে, নির্বাচনের আর 5 মাস বাকি মাত্র, বা 5 মাস 6 মাস, কত এখন, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস। আচ্ছা, 5 মাস বাকি। তো এই 5 মাসের যখন একটা নির্বাচন ভাব দেশে, সেখানে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে সেনাবাহিনীর প্রধান তার বাসভবনে ডেকে নিয়ে কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত? এবং সেনাবাহিনী কিন্তু কমপ্লিটলি একটা অর্গানাইজড ফোর্স, এবং তারা এই সব পলিটিক্যাল বিভিন্ন ঝামেলা থেকে অনেক দূরে থাকে। এবং আপনারা এও জানেন যে আমি সবসময় জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলার চেষ্টা করি, বা তারপর আমি তার সমালোচনা করতেও ছাড়ি না। এইখানে এই দেশে একটি নির্বাচনের পরিবেশ বিরাজ করতেছে। এই সময় একটা পার্টিকুলার দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে সেনাপ্রধান মিটিং করেন। সেই মিটিং সম্পর্কে জাতি একদম পুরো অন্ধকারে, কিচ্ছু কেউ জানে না, কোনো খবর নাই। মিটিং করলো গতকাল রাতে, প্রায় 24 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা এখনো জানি না সেই মিটিং এর বিষয়বস্তু কি। তো যদি আপনি তারপরেও মনে করেন, আমি, কারণ সেনাপ্রধানের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা না, কারণ সেটা অর্গানাইজড ফোর্স, এবং সে শুধুমাত্র সরকারি দলের, মানে সরকার, যে সরকার আছে তার কথাই শোনে। যেমন এখন শুনবে ইউনূসের কথা, আবার নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে তখন তার কথা শুনবে। কিন্তু নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে মিটিং করা, এবং সেই মিটিংটা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে হওয়া, সেটা কতটুকু যুক্তিসঙ্গত, সেই প্রশ্নই আমি রেখে গেলাম। যদিও আপনারা জানেন যে সরকারের সঙ্গে আসলে সেনাবাহিনীর একটি দূরত্ব আছে, এবং সেই দূরত্বটা আরো ঘনীভূত হয়েছে দুইটা কারণে। একটা হচ্ছে যে ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন জেনারেল ওয়াকারকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান করার জন্য। সেই চেষ্টা বিএনপির কারণে সফল হয়নি, আমেরিকার কারণে সফল হয়নি। বিএনপি এবং আমেরিকা তারা বলছে না, থাকুক, সমস্যা নেই। এই গেল এক। আর দ্বিতীয়ত হচ্ছে চিফ প্রসিকিউটরের অফিস, তারা বলেছে যে প্রায় 72 জন আর্মি অফিসার আছে যারা ক্যান্টনমেন্টে আছে এই মুহূর্তে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জুলাই গণহত্যার সঙ্গে জড়িত। তো এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে অসহযোগিতা, তারপরে নেগোসিয়েশন, এগুলো করতে করতে মোটামুটি তারা 22 জনকে সিলেক্ট করেছে, যে এই 22 জন আসলেই সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত, এবং এদেরকে আসলে বাদ দেওয়া যায় না, কারণ এদের বিরুদ্ধে এত ভিডিও ফুটেজ, এত সাক্ষী, এত প্রত্যক্ষদর্শী, মানে এটা আর ইয়ে করা সম্ভব না। এখন এই 22 জনকে নিয়ে একটু মানে কিন্তু সেনা প্রধানে বলতেছেন যে এদেরকে তাহলে তো সামরিক আদালতে এদের বিচার হতে পারে, বাট সরকার আবার এদের বিচার সিভিল কোর্টে করতে বদ্ধপরিকর। কারণ সরকার বলতেছে যে তারা সেনাবাহিনী সদস্য, সেনাবাহিনী সদস্যদের বিচার সেনা কোর্টেই হবে, এটা মানলাম, বাট তারা যখনই অপরাধগুলো করেছে তখন তারা কিন্তু সেনাবাহিনীতে ছিল না। কেউ ছিল র্যাবে, কেউ ছিল ডিজিএফআই তে, কেউ ছিল এমটিএমসি তে, কেউ ছিল
আহ, ইয়েতে আপনার ওই যে সরি বিজিবিতে বিজিবিতে ছিল, তো এরকম ছিল। সুতরাং এগুলো তো সিভিল ফোর্স, কাজে এগুলোর বিচার সিভিল ফোর্সে হতে পারে, যদিও তারপর তারা সেনাবাহিনীতে ফিরে গিয়েছে, বাট আমরা চাই তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হোক। তো এই যখন টানাপোড়েন, তখন সেনাপ্রধানের মানে অনেক জিনিস আছে কি, সেনাপ্রধানের কিছু করার নেই। একসঙ্গে সহকর্মী দীর্ঘদিন কাজ করেছে এবং তারাও জানে যে আসলে তারা শেখ হাসিনার নির্দেশ পালন করেছে, তাদের কি দোষ। এটা এটা হচ্ছে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য আর কি, মানে মানে মন থেকে আর কি, যে তারা তো সরকার নির্দেশ পালন করেছে, তাই না? সরকার বলতেছে অমুককে মারো অমুককে ধরো, তারা করেছে, তাদের দোষ কি? আবার অনেকের কথা হচ্ছে যে না, সরকার কোনো অন্যায় আদেশ দিলেও সেটা সেনাবাহিনী মানতে বাধ্য না, কিন্তু সে মেনেছে। এখন আসলে বাধ্য না নাকি বাধ্য, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, কারণ সেনাবাহিনী একটি অর্গানাইজড ফোর্স এবং তারা শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশই মানতে বাধ্য। এখন এই বিষয়গুলো আসলেই খুব মানে কন্ট্রোভার্সি সৃষ্টি করে এগুলো সমাজে, এবং এর আসলে সেনাবাহিনী অবৈধ আদেশ মানতে বাধ্য কিনা, আবার প্রধানমন্ত্রী যা বলে তা শুনতে বাধ্য কিনা, এগুলি নিয়ে নানা মত আছে। তবে আমি এটুকু মনে করি যে আসলে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের চাইতে দেশের সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষায় মনোযোগ বেশি দেওয়া উচিত, এবং যেটা জেনারেল ওয়াকারুজ্জামান করেছেন। বাট এখন সরকারের সঙ্গে সেনাবাহিনী যে দূরত্ব, এটা মোটামুটি বৃদ্ধি পেয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। ওই দিন আমি দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সেনাপ্রধানের সমালোচনা একদম সরাসরি করেছেন তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের টকশোতে, কাজে এত কোনো সন্দেহ নাই। এবং সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের সঙ্গেও কিছুটা দূরত্ব সেনাপ্রধানের বেড়েছে। একটা সময় ভালো সম্পর্ক ছিল, আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান যেই দলকে প্রথমত জানিয়েছিলেন সেটা হচ্ছে জামাত ইসলাম। কিন্তু জাতীয় পার্টি ইস্যুতে, ভিপি নুরুল হক নূর ইস্যুতে জামাত ইসলাম যেভাবে মানে একটা চাল চেলেছে বা একটা অবস্থা নিয়েছে, সেটা ইনডাইরেক্টলি সেনাবাহিনীর বিপক্ষে যায়। তো এই সমস্ত কারণে হয়তো জামাত ইসলামকেও আর আগের মতো ভালো পাচ্ছেন না। বাট যাকেই ভালো পাচ্ছেন যাকেই না পাচ্ছেন, একটা দেশে কিন্তু সেনাবাহিনী ততটুকুই করা উচিত যতটুকু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে এবং দেশটাকে নিরাপদ রাখে। কিন্তু এর বাইরে যখন আপনি নির্বাচনের আগে আগে আপনি আপনার পছন্দের একটি পার্টিকুলার রাজনৈতিক দলের মহাসচিবকে আপনার বাসায় গোপনে ডেকে নিয়ে যান, যেটা কেউ জানে না, এটা কিন্তু আরেকটা বিতর্কের জন্ম দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বুঝতে পারি যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর প্রধান সেই সময় থেকে যা যা করেছে তাতে তারও অধিকার আছে। তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান থেকেও একটু বেশি তার অধিকার আছে, মানে একটা বিপ্লবের পর একটা অধিকার জন্ম নেয় যে হ্যাঁ, হাসিনা পালিয়ে যাওয়ার পর তো আমি সবকিছু অর্গানাইজ করছি, কাজে আমার তো একটা ভয়েস আছে যে নির্বাচনটা কখন হবে। তো এটা সমস্যা নাই, উনি বলেছেন যে নির্বাচন কখন হবে এটা উনি বলেছেন ডিসেম্বরে হওয়া উচিত, বা উনি বলেছেন যা কিছু আমি মানলাম, হতে হতে পারে। বাট সেই সঙ্গে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি সেনাবাহিনীর প্রধান হয়ে যখন আপনি রাজনৈতিক বক্তব্য রাখবেন, যেমন অমুক তারিখে নির্বাচন হবে, এটা হওয়া উচিত ওটা হওয়া উচিত না, তখন কিন্তু আপনাকে রাজনীতিবিদরা যেমন সমালোচনা সহ্য করে, রাজনীতিবিদদেরকে যেমন কেউ গালিগালাজ করে কেউ প্রশংসা করে, আপনাকেও ঠিক তেমনি মানুষ সেরকম ট্রিট করবে। আপনি যখনই পলিটিক্যাল বক্তব্য দিবেন তখন পাবলিক এটা পলিটিক্যালি নিয়েই একদল প্রশংসা করবে, আরেক দল সমালোচনা করবে, তাই না? এটাই তো হয় বাংলাদেশে। যদিও যেটা আপনি বলতেছেন সেটা হয়তো আপনি ভালোর জন্যই বলতেছেন, বাট তারপরে কিছু পাবলিক সমালোচনা করবেই। তো এই কারণেই আসলে বিষয়টা আমার ভালো লাগেনি, যে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাওয়াত দিক তিনি হয়তোবা বিভিন্ন ভূরাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন, দেশীয় বিষয় নিয়ে কথা বলবেন, বা যে কারণে কথা বলবেন কথাটা আসলে হয়তোবা অত্যন্ত গোপনীয়। সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্কে টানাপোড়েন চলতেছে, অথবা বিএনপি ক্ষমতায় আসলে সেনাবাহিনীর জন্য কি কি করবে, এবং এই বিচারগুলো কিভাবে হবে যারা অভিযুক্ত, এইসব বিষয় নিয়ে আমার মনে হয় আলোচনা করেছেন। আমি শিওর না, আপনারা দর্শক আমার চেয়ে অনেক জ্ঞানী, আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা কি মনে করতেছেন। তবে মুদ্রা কথা হলো যে বিষয় নিয়ে আলাপ করুক, অন্তত নির্বাচনের আগে আগে একটা পার্টিকুলার দলের মহাসচিবকে নিয়ে সেনাপ্রধান এভাবে বৈঠকটা না করলেও পারতেন। এটাই। অন্তর্বর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘনের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে, যদিও সরকার এর কিছুই স্বীকার করছে না।
মানবাধিকার কর্মীদের গলার স্বরও যেন এখন তেমন শোনা যায় না। সম্ভবত এসব কারণেই বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় ইউনূস সরকারের মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা এবং কাহিনীর সচিত্র বিবরণ অভিযোগ আকারে জমা পড়ছে এবং ক্রমশ এটি বাড়ছে। কে জমা দিচ্ছে? দেশের বাইরে থাকেন আওয়ামী লীগের এমন কিছু নেতা, আইনজীবী, অ্যাক্টিভিস্ট এবং তাদের সাথে আছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কিছু মানবাধিকার সংগঠন। এবার বাংলাদেশে মানবাধিকারের অবক্ষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ আইন প্রণেতা। হাউস অব কমন্সের 5 সদস্য 5 জন এবং হাউস অব লর্ডসের 1 জন, এই মোট 6 ব্রিটিশ আইন প্রণেতার একটি দল বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতিশীল হিসেবে বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতিসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাজ্য সরকারকে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পর্যন্ত লিখেছেন। আপনারা তো জানেন যে হাউস অব কমন্স হলো যুক্তরাজ্য সংসদের নির্বাচিত নিম্নকক্ষ, আর হাউস অফ লর্ডস হচ্ছে উচ্চকক্ষ। এই হাউস অফ কমন্স উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে এবং সাধারণত এই কক্ষের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন প্রধানমন্ত্রী। তো তারা যে চিঠি লিখেছেন সেই চিঠিতে 6 ব্রিটিশ এমপি বাংলাদেশের বেশ কয়েকটি জরুরি বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশের বিচার ব্যবস্থায় পদ্ধতিগত ব্যর্থতা, জামিন অস্বীকার বা জামিন না দেওয়া বা প্রত্যাখ্যান করা, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আটক করা, আসন্ন নির্বাচন থেকে নির্দিষ্ট কিছু দলের বাদ রাখা। আওয়ামী লীগের কথা বলছে ধারণা করছি আমি এক্ষেত্রে, আবার জাতীয় পার্টিরও যে আশঙ্কা আছে নির্বাচন মিস করবার, সেটাও আসলে এই নোটিস করতে পারেন বলে আমার মনে হচ্ছে। এবং সর্বোপরি সংখ্যালঘুদের বিরুদ্ধে লক্ষ্যবস্তু আক্রমণ সহ ক্রমবর্ধমান সহিংসতা। এই চিঠির একটি অনুলিপি গতকাল 4 অক্টোবর যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য টাইমসের লেটার্স টু দ্য এডিটর বিভাগে ছাপা হয়েছে। এই চিঠিটি পাঠিয়েছেন স্টিভেন পাওলস কেসি, আন্তর্জাতিক অপরাধ প্রত্যর্পণ এবং মানবাধিকার বিষয়ে বিশেষ দক্ষতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ এবং ফৌজদারি আইনজীবী। এছাড়া আছেন বব ব্ল্যাকম্যান এমপি, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য। তিনি 2010 সাল থেকে হ্যারো ইস্টের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। জেস আথওয়াল এমপি, ব্রিটিশ লেবার পার্টির সদস্য, 4 জুলাই 2024 থেকে ইলফোর্ড সাউথের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। আছেন নীল কোয়েল এমপি, ব্রিটিশ লেবার পার্টির সদস্য, 2015 থেকে বারমন্টসে এবং ওল্ড সাউথ ওয়ার্কের এমপি। গুরিন্দর সিং, ব্রিটিশ লেবার পার্টির সদস্য, 2024 সাল থেকে স্মেথউইকের এমপি তিনি। লুক আকেহার্স্ট, ব্রিটিশ লেবার পার্টির সদস্য, উত্তর ডারহামের বর্তমান এমপি। ব্যারনেস স্মিথ, একজন ওয়েলস রাজনীতিবিদ এবং হাউস অফ লর্ডসের সদস্য। ইচ্ছে করে নামগুলো বললাম বুঝবার জন্য যে আসলে কারা এই আমাদের সরকারের বিরুদ্ধে কথাগুলো বলছে, কেন বলছে, তার গুরুত্ব কতটুকু। এই আইন প্রণেতারা ব্রিটিশ সরকার, বিশেষ করে পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস, জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ ইউনূস সরকারকে চাপ দেন, যার টার্গেট হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা, নাগরিক স্বাধীনতা রক্ষা করা এবং দায় মুক্তির অবসান ঘটানোর পথ উন্মুক্ত করা। সম্ভবত তারা গত বছরের ছাত্র জনতার আন্দোলনের সময় অসংখ্য পুলিশ সদস্য নিহতের ঘটনায় বা এরপরে যে মামলা না করা এবং বিচার না চাওয়ার যে সংস্কৃতি বা যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মনে হয় তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। ব্রিটিশ এই 6 এমপি শান্তিপূর্ণ নির্বাচন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার পুনরুদ্ধারের জন্য একটি স্পষ্ট এবং সময়সীমাবদ্ধ পথ তৈরির আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন বিশ্বাস এবং জবাবদিহিতা পুনর্গঠনের জন্য এই উদ্যোগ অপরিহার্য। আপনারা জানেন এবছরের 2025-এর জুলাইতে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে একটি হাই প্রোফাইল সংসদীয় অনুষ্ঠানে ইউনূসের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি এবং মানবাধিকারের অবক্ষয় নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এটি গত 15 জুলাই হয়েছিল। ওই অনুষ্ঠানে বক্তারা যারা উপস্থিত ছিলেন তারা রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে অনুপ্রাণিত সহিংসতা, বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপ এবং রাজনৈতিক বিরোধী দলকে ধ্বংস করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের
অস্ত্র ব্যবহারের উদ্বেগজনক বৃদ্ধি, মানে সন্ত্রাস বিরোধী আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এটি বলেছেন। বিশেষ করে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া বিতর্কিত নিষেধাজ্ঞার বিষয়টি তারা তুলে ধরেছেন। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিতে জমা দেওয়া 15 নম্বর অনুচ্ছেদের একটি চিঠি, যেখানে নির্বিচারে গ্রেপ্তার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জনতার সহিংসতার প্ররোচনা মব এবং অপরাধীদের সম্পূর্ণ দায় মুক্তির ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ব্রিটিশ এমপিরা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় সংখ্যালঘু, সাংবাদিক, আইনজীবী এবং রাজনৈতিক বিরোধীদের উপর হামলার জন্য দায়ীদের বিচার করতে ব্যর্থ হয়েছে, যাদের অনেকেই পূর্ববর্তী সরকারের সাথে যুক্ত ছিলেন। আবার নিরপেক্ষ বা বিরোধী অবস্থানে ছিলেন এমন সাংবাদিক, এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাবেক আমলা, বীর মুক্তিযোদ্ধা বা সুশীল সমাজের প্রতিনিধিও আছেন এই তালিকায়, যাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করে কারাগারে রাখা হয়েছে এবং জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই আলোচনায় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আপসহীন হিসেবে বর্ণনা করা হয়েছে, একপেশে একতরফা, যেখানে সিনিয়র বিচারক এবং বিরোধী পক্ষের আইনজীবীদের অপসারণ করা হয়েছে বা বরখাস্ত করা হয়েছে বা নীরব থাকতে বাধ্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর সরকারের নিয়ন্ত্রণের সমালোচনা করা হয়েছে, যুক্তি দেওয়া হয়েছে এই বলে যে এটি ন্যায় বিচারের মঞ্চের পরিবর্তে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শক, এটি যদি সত্যি হয়, এটি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। তারা বলেছেন 2025 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা হয়েছে এবং এটি বিতর্কিত ছিল। এই আইন অংশগ্রহণমূলক গণতন্ত্রের উপর অভূতপূর্ব আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন তারা, কারণ এটা স্পষ্ট এই পদক্ষেপ লক্ষ লক্ষ নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে এবং সংবিধানের 57, 58 এবং 59 অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নির্দেশ দেয়। মানে এই 3টি ধারায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা যেভাবে বলা হয়েছে আর যেভাবে সরকার এগোচ্ছে তাতে এটিকে উপেক্ষা করা হচ্ছে, এটি তাদের বক্তব্য। অথচ এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা পর্যন্ত পাল্টে ফেলার আন্তর্জাতিক কৌশল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের আবাসিক সমন্বয়ক মিস গোয়েন লুইস মাস কয়েক আগেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলে গণ্য হবে। অর্থাৎ সব দল নির্বাচনে অংশ না নিলেও তাতে নির্বাচনের জাত নষ্ট হবে না। আবার গত সপ্তাহে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার সারা কুক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্নে ঢাকার সাংবাদিকদের উপর্যুপরি প্রশ্নের মুখেও নীরব থেকেছেন। অথচ এতদিন তারা নির্বাচন, গণতন্ত্র, সুশাসন নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে বেশি সবার আগে জোর দিতেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য। এখন কেন চুপ করে থাকছেন? এটি আসলে একটি বিশেষ কৌশল এবং একটি বিশেষ পরিকল্পনার অংশ বলে অনেকে মনে করছেন। ব্রিটিশ 6 এমপির চিঠিতে এবং আলোচনায় একটি বিষয় বিশেষভাবে ঠাঁই পেয়েছে, তা হলো যদিও 2026 সালের ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তবে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে বলে তারা আশঙ্কা করছেন। দর্শক, নির্বাচনের আগে থেকেই এই আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে। জানেন এর পরে কি হবে? জানা গেছে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে এবং বিশ্বব্যাপী হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পৃথক চিঠিও পাঠানো হচ্ছে। 6 এমপি সতর্ক করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক পদত্যাগ ব্যতীত বর্তমান অসাংবিধানিক কাঠামোর অধীনে অনুষ্ঠিত যে কোনো নির্বাচনের কোনো আইনি বৈধতা থাকবে না। তাই তারা ইউনুসকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আইনি সরঞ্জামের অপব্যবহার অবিলম্বে বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। দর্শক, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই বিতর্কটি আমাদের দেশেই চলছে একেবারে শুরু থেকেই, তিনি চলে যাবার পর থেকেই। তবে এটি এখন যে বিশ্ব পরিসরে তুলে ধরছে দলটি, এটি আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেকে হয়তো মনে করছেন এমন অভিযোগ অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে, হতে থাকবে, মানে এতে লাভ ক্ষতির আসলে কি আছে? কিন্তু আমি বলতে চাই, এটি ব্যক্তি ইউনুসের ইমেজের জন্য একটি বড় বিষয় হয়ে উঠতে পারে। কারণ বৈশ্বিক যেসব প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন এতকাল সুনামের সঙ্গে, অভাবনীয় সম্মান পেয়েছেন সর্বত্র, এবং নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করে তিনি আবার যেখানে ফিরে যাবেন, মানে এখানে তো আসলে তিনি যাবেন,
সেখানে তার আজকের পারফরমেন্স খাঁটি বাংলায় কৃতকর্ম অবশ্যই মূল্যায়িত হবে বলে আমি মনে করি। তাই আজকের কাজ এবং প্রতিটি পদক্ষেপ, মানে প্রফেসর ইউনূসের প্রতিটি কাজ এবং প্রতিটি পদক্ষেপ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আল্লাহ হাফিজ।